খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ময়মনসিংহে যুবক খুনে ধৃত বেড়ে 10, জানালেন ইউনুস। হাদির খুনিরা এখনো অধরাই, দিনভর কি হলো বাংলাদেশে। কালই নতুন দল ঘোষণা হুমায়ুন কবিরের, ভেবে রেখেছেন নাম, প্রতীকী চিহ্ন, বললেন ঘাসফুল পদ্মর পাশে কাটা। ঢাকা থেকে ফোন এলো নয়াদিল্লিতে, অশান্তির আবহে কথা হলো দুই সেনা প্রধানের। হাসপাতালে আহত বিজেপি কর্মীরা, বাইরে সুকান্ত শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের, দুপক্ষের অশান্তিতে উত্তেজনা কৃষ্ণনগরে। লগ্নজিতাকে হেনস্থা, অভিযুক্ত স্কুল মালিককে গ্রেপ্তার করল পুলিশ, বিভাগীয় তদন্তের মুখে ভগবানপুর থানার ওসিও। লক্ষ্যের ভান্ডারের পর এবার জাগো প্রকল্প, বাংলার মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে 5,000 টাকা। বিজেপি নেতার নামে বাংলায় এলো 55টি বাইক, বিহারের নম্বর প্লেট ঘিরে চর্চা রাজ্য রাজনীতিতে। প্যাটিস কাণ্ডে জড়িতদের কুলাঙ্গার তোপ, বিজেপিকে ফের অস্বস্তিতে ফেললেন অভিজিৎ। বাংলাদেশের হিংসার আজ যেন কলকাতায় না পড়ে, সতর্ক করলেন সিপি। তৃণমূলকে রুখতে বাম কংগ্রেস আইএসএফকে নিয়ে মহাজোট চান মুসলিমদের মসিহা হুমায়ুন। ভোট স্থগিত রাখার কথা স্বপ্নেও ভাববেন না, নির্বাচন কমিশনের কর্তাদের হুঁশিয়ারি বাংলাদেশ সেনা প্রধানের। পরপর চলল গুলি, তপ্ত বাংলাদেশ, সীমান্ত ঠান্ডা করল বিএসএফ। আত্মীয়কে বাবা বানিয়ে বিপাকে মমতার স্বামী তৌসিফ আলী। মমতাকে ক্ষমতাচ্যুত করার হুঙ্কার, নতুন দল গড়ে বাংলার রাজনীতিতে বড় বিস্ফোরণ হুমায়ুনের। দিল্লি থেকে মোদি সব দেখছেন, ভার্চুয়াল সভার পর মেদিনীপুরে হুঙ্কার দিলীপ ঘোষের। সাধারণ মানুষের উপকার করতে এসে জেলে যেতে হলে আবারও যাব, ভয় দেখিয়ে আমাকে রোখা যায় না, অনুব্রত। পদ্মাপাড়ে টার্গেট ভারত, কোচবিহার সীমান্তে বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা। ফের এ রাজ্যে প্রতিমা ভাঙচুরের অভিযোগ, ভিডিও শেয়ার করে শুভেন্দু অধিকারী বলেছেন চুপি সারে নতুন মূর্তি বসাচ্ছিল পুলিশ। রবিবার সকালে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ধাক্কা, জখম 5। মোদির গুজরাটে ভুতুরে ভোটার 73,70,000, তামিলনাড়ুতে নাম বাদ প্রায় 1 কোটি। হিন্দু বাঙালির ওপর অত্যাচারের প্রতিবাদে বাংলাদেশ দূতাবাসে বিক্ষোভ বাংলা পক্ষর, পুলিশের সাথে ধস্তাধস্তি। ওপারে হিন্দু হত্যা, এপারে মশাল মিছিল, প্রতিবাদে উত্তাল বাংলা, সৌগত রায়ের গাড়ি আটকালো বিজেপি। মতুয়াদের দেওয়ার কিছুই নেই, বরং কেড়ে নিয়েছে, মোদির ভার্চুয়াল সভার পর কটাক্ষ তৃণমূলের। পান্ডুয়া থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার, দীর্ঘদিন ছিলেন কলকাতার টালিগঞ্জে। 100 নয়, এবার 125 দিন, রাষ্ট্রপতির সইয়ে আইনে পরিণত হলো জিরামজি। শান্তনু ঠাকুরের সঙ্গে সুব্রত ঠাকুরের তুমুল বচসা, ঠাকুরনগরে বিজেপির কোন্দল প্রকাশ্যে। দালালের সাহায্যে সীমান্ত পার, টালিগঞ্জের পর হুগলির ভাড়া বাড়িতে আস্তানা, গ্রেপ্তার বাংলাদেশি যুবক। ঘন কুয়াশার কারণে শালবনীতে গাছে ধাক্কা দিল বাস, যাত্রা করতে যাওয়ার পথে আহত 9 শিল্পী। অশান্তির শঙ্কা এখনো কাটেনি, সিলেটের ভারতীয় উপদূতাবাস ও ভিসা কেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধি করল ইউনুস সরকার। ময়মনসিংহ কাণ্ডে ধৃত আরও 2, ছায়ানটের লুট, আগুন ভাঙচুরে 350 জনের বিরুদ্ধে মামলা। ধূপগুড়ি বাসস্ট্যান্ডে টোটো লাগাতে বাধা, বিজেপি তৃণমূল সমর্থকদের মধ্যে উত্তেজনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাধিস্থ করা হয়েছে বাংলাদেশের নিহত ছাত্রনেতা ওসমান হাদিকে। তবে হাদির খুনিরা এখনও অধরা, তাদের গ্রেপ্তারি নিয়ে তদন্তের অগ্রগতি জানতে চেয়ে মোহাম্মদ ইউনুসের সরকারকে 24 ঘন্টার সময়সীমাও বেঁধে দিয়েছে ইনকলাব মঞ্চ। ওসমান হাদির শেষকৃত্যে ঢাকায় মানুষের ঢল, ছবি পিটিআই। ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে খুন এবং দেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় শনিবার রাতে গ্রেপ্তার করা হলো আরও 3 জনকে। বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। ফলে সব মিলিয়ে ওই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো 10। বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর সংবাদ দেশে পৌঁছানো মাত্র বাংলাদেশের নানা প্রান্তে উত্তেজনা ছড়ায়। বিভিন্ন সরকারি ভবন, সাংস্কৃতিক কেন্দ্র, আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়া হয় দেশের প্রথম সারির 2 সংবাদপত্র প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের দপ্তরে। দেশজোড়া অশান্তির মাঝে খুলনা ও ময়মনসিংহে খুন হন 2 যুবক। ভাঙচুর চলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ভগ্ন বাড়িতেও। হাদির খুনিদের গ্রেপ্তার করা কবে হবে
জবাব চেয়ে ইউনূস সরকারকে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে হাদির দল। সময়সীমার মধ্যে সদুত্তর দিতে না পারলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ও সরকারি উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয়েছে। ময়মনসিংহে যুবককে পিটিয়ে খুন এবং দেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে 10। শনিবার রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে। ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে 7 জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নামও প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার দপ্তর। র্যাপের হাতে ধৃতরা হলেন মোহাম্মদ লিমন সরকার, মোহাম্মদ তারেক হোসেন, মোহাম্মদ মানিক মিয়া, এরশাদ আলী, নিজুম উদ্দিন, আলমগীর হোসেন এবং মোহাম্মদ মিরাজ হোসেন আকন, শাহিন মিয়া এবং মোহাম্মদ নাজমুল। দীপু দাস নামে বছর 27-এর নিহত যুবক স্থানীয় একটি পোশাকের কারখানায় কাজ করতেন। বৃহস্পতিবার রাতে তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে উন্মত্ত জনতা। তাতে যুবকের মৃত্যু হয়। এরপর দেহটি গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাতে সেই ভিডিও দ্রুত সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়ার পর দীপুর দেহের অবশিষ্টাংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। হাদির শেষকৃত্যের পর শনিবার বিকেলে শাহবাগ চত্বরে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। জমায়েত থেকে ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তথা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়। ইনকলাব মঞ্চের তরফে আবদুল্লাহ আল জাবের বলেন, 24 ঘন্টার মধ্যে তাদের জনসমক্ষে এসে বলতে হবে গত এক সপ্তাহে তদন্ত কত দূরে গিয়েছে। এর জবাব না দিতে পারলে তাদের পদত্যাগ করতে হবে। এছাড়া নির্বাচন বানচাল করতে দেশ বিদেশ থেকে ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন জাবের। দেশবাসীকে শান্ত থাকা এবং কোনো প্ররোচনায় পা না দেওয়ার আর্জি জানান তিনি। শনিবার দুপুরে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির শেষকৃত্য সম্পন্ন হয়। হাদিকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। এছাড়াও ছিলেন তাবড় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা। সংসদ ভবনের সামনে ছিল কাতারে কাতারে মানুষের ভিড়। নামাজের আগে ইউনূস বলেন, তোমাকে আমরা বিদায় জানাতে আসিনি আজ, তুমি আমাদের বুকের ভিতরে আছো, সব বাংলাদেশের বুকের ভিতরে আছো। সে সময়েরও হাদির পরিবার ও ইনকলাব মঞ্চের সদস্যদের পক্ষ থেকে হাদির খুনিদের গ্রেপ্তারি ও চরম শাস্তির দাবি জানানো হয়। এরপর দুপুর 3:30 নাগাদ হাদির দেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে কেন্দ্রীয় মসজিদে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাধিস্থ করা হয় তরুণ নেতাকে। এর আগে একাধিক শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে সমাধিস্থ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওই নির্দিষ্ট চত্বরে। শনিবার দুপুরে হাদির শেষকৃত্য ঘিরে সংসদ ভবনের সামনে বিশৃঙ্খলা শুরু হয়। নামাজ শেষ হতেই বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী বেলা 2:30 নাগাদ উপস্থিত জনতার একাংশ জোর করে সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করেন বলে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর। সেখানে অবস্থানরত সেনার সদস্যরা তাদের বাধা দেন। মুহূর্তের মধ্যে সংসদে প্রবেশের গেটগুলি ঘিরে ফেলেন সেনা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে বেঁধে ফেলা হয় ভবনের চারদিক। মাইকে সকলকে সরে যাওয়ার অনুরোধ করতে থাকেন সেনা সদস্যরা, যদিও যারা সংসদে ঢোকার চেষ্টা করছিলেন তাদের সরেননি। বেশ কিছুক্ষণ ধরে তারা সেনার কর্ডনের সামনেই দাঁড়িয়েছিলেন বলে খবর। পরে অবশ্য ধীরে ধীরে ভিড় ফাঁকা হতে থাকে। সোমবার নতুন দলের নাম ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবির। আর তার আগেই দলীয় প্রতীক দলের নাম নিয়ে বেশ কিছু তথ্য খোলসা করলেন তিনি। তার দলের নামে চমক থাকবে বলেও জানিয়েছেন। আর দল ঘোষণার আগেই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হুমায়ুনের নামে পোস্টার ফ্লেক্স দেখা গেল। রাত পোহারেই দল ঘোষণা, তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সেই আবহে এবিপি আনন্দের মুখোমুখি হয়ে হুমায়ুন বলেন, অনেক আগেই ঘোষণা করেছিলাম যে 22 ডিসেম্বর সোমবার দল ঘোষণা হবে। আমি সোমবার ভোরবেলা ভূমিষ্ঠ হয়েছিলাম, তাই সোমবারকেই বেছে নিয়েছি। তৃণমূলের থেকে কোনো প্রস্তাব এলে কি পিছু হটবেন হুমায়ুন? তার জবাব প্রশ্নই ওঠে না। আজকে তিনি এইসব প্রশ্ন অপ্রাসঙ্গিক। 135 বলেছিলাম, কমপক্ষে 182 আসন থাকবে, প্রয়োজনে 294টি আসনেই লড়ব। দলে কি শুধুমাত্র মুসলিমরাই জায়গা পাবেন? হুমায়ুন জানিয়েছেন, দলের স্টেট কমিটি হবে, তাতে অন্তত 20% হিন্দু নেতা থাকবেন। কিন্তু নতুন দলের নাম কি রাখবেন হুমায়ুন? রহস্য জিইয়ে রেখে হুমায়ুন বলেন, আগামীকাল বেলা 1টায় জানতে পারবেন। বাংলার জনতার পার্টি হবে, আমজনতার উন্নয়নের পার্টি হবে। শর্ট ফর্ম এবং লোগো কাল দেখবেন। যেমন টিএমসি আছে, 3টি অক্ষরেই দল আসবে। প্রতীকী চিহ্ন কি হবে? বাংলার মানুষ আছেন। নির্বাচন কমিশন তো এত তাড়াতাড়ি দেবে না, তবে টেবিল আমার পয়া। আর টেবিল না পেলে জোড়া গোলাপ ফুল নিয়ে লড়ব। পদ্ম ফুল, ঘাস ফুলের পাশা, কাটাওয়ালা ফুল, গোলাপ। মানুষ কোন ফুল বেছে নেন তা আগামীতে বোঝা যাবে। দলের নামে তৃণমূল বা কংগ্রেস কোনোটাই থাকবে না বলে জানিয়েছেন হুমায়ুন। তবে পতাকার রং জাতীয় রঙের কাছাকাছি হবে। তৃণমূল এবং কংগ্রেসের মতোই পতাকা হবে বলে জানিয়েছেন তিনি। আর হুমায়ুন যখন দল ঘোষণার প্রস্তুতিতে ব্যস্ত, সেই সময় বিভিন্ন জায়গায় তার ছবি ও নাম দিয়ে পোস্টার ফ্লেক্স চোখে পড়ছে মুর্শিদাবাদে। 12 নম্বর জাতীয় সড়কের পাশে যে ফ্লেক্স চোখে পড়ে তাতে লেখা ছিল, বাংলার জনসাধারণের স্বার্থে নতুন দলের সূচনা হতে যাচ্ছে। আগামী 22 ডিসেম্বর দলে দলে যোগদান করুন।
কখনো সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি, কখনো বা ভারত ভেঙে গ্রেটার বাংলাদেশ তৈরির স্বপ্ন। ভোটের গরম আবহে এটাই পদ্মা পাড়ের বেঞ্জির চিত্র। এমনকি হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাতারাতি যে ভাবে পট পরিবর্তন হয়েছে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন নয়াদিল্লি। শনিবার এই আবহেই ভারতের চিফ অফ আর্মি স্টাফ বা সহজ কথায় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে ফোন করলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। কখনো সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি, কখনো বা ভারত ভেঙে গ্রেটার বাংলাদেশ তৈরির স্বপ্ন। ভোটের গরম আবহে এটাই পদ্মা পাড়ের বেঞ্জির চিত্র। এমনকি হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাতারাতি যেভাবে পট পরিবর্তন হয়েছে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন নয়াদিল্লি। শনিবার এই আবহেই ভারতের চিফ অফ আর্মি স্টাফ বা সহজ কথায় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে ফোন করলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। ঢাকা টু নয়াদিল্লি আন্তর্জাতিক কল, কিন্তু কি কথা হলো তাদের মধ্যে? সর্বভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-এর একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে থাকা সমস্ত ভারতীয় সম্পত্তি নিরাপদে রয়েছে বলেই জেনারেল দ্বিবেদীকে জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। গত দিন তিনেক ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ পরিস্থিতি। উন্মত্ত উগ্রপন্থীর দল শেষ করেছে দেশের ঐতিহ্য, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ছায়ানট, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দেশের অন্যতম দুটি সংবাদ মাধ্যমের অফিসেও। এই আবহে কোনো ভারতীয় সম্পত্তির ক্ষতি হবে না বলে এই হটলাইনে আশ্বাসবাণী দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। যে কোনো উপায়ে ভারতীয়দের সম্পত্তি রক্ষা করা হবে বলেও সংযোজন। তবে এই বার্তার পরেও শান্তি জিয়ে রাখা কি সম্ভব হয়েছে? স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের দীপচন্দ্র দাসের হত্যার পরও আক্রান্ত হয়েছেন আরও সংখ্যালঘু হিন্দু। নাম গোবিন্দ বিশ্বাস, তিনি পেশায় রিক্সা চালক। শনিবার তার হাতে লাল সুতো দেখে বেধড়ক মারধর করে জামাতে ইসলামের কিছু নেতাকর্মী। গণপিটুনি দিয়ে মরণাপন্ন অবস্থা করা হয় তাকে উদ্ধার করতে ছুটে আসে পুলিশ। আপাতত হাসপাতালে ভর্তি ওই রিক্সা চালক। চোখে বুকে গুরুতর আঘাত, জমে মানুষে চলছে টানাটানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। 2 জন শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন। তাদের দেখতে শনিবার বিকেলে হাসপাতালে গেলে শুভেন্দু সুকান্তকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। নদিয়ার তাহিরপুরে ট্রেনের ধাক্কায় আহত বিজেপি কর্মী সমর্থকদের হাসপাতালে দেখতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখানো হয় কালো পতাকা, উঠল গো ব্যাক স্লোগানও। পাল্টা বিজেপিও স্লোগান দেয় তৃণমূলের বিরুদ্ধে। দুই পক্ষের হাতাহাতি ধস্তাধস্তিতে রণক্ষেত্রের চেহারা নেয় কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতাল চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুভেন্দু নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনায় 2 জন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে খবর। শনিবার তাহিরপুরে প্রথমে প্রশাসনিক এবং পরে একটি রাজনৈতিক জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। সেই উপলক্ষে দূর দূরান্ত থেকে বিজেপি সমর্থকরা নদিয়া আসেন। মুর্শিদাবাদ থেকে একটি বাস ভাড়া করে এসেছিলেন অন্তত 40 জন। সকাল সকাল তাহিরপুর পৌঁছে যান তারা। স্থানীয় সূত্রে খবর, তাদেরই কয়েকজন তাহিরপুর স্টেশন সংলগ্ন রেল লাইনে প্রাতকৃত্য সারছিলেন। কুয়াশার কারণে ট্রেনের গতিবিধি তারা বুঝতে পারেননি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় 3 জনের। 2 জন শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়। শনিবার সকালে মৃত বিজেপি সমর্থকদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য স্থানীয় তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের কয়েকজন হাসপাতালেও পৌঁছান। বিকেলের সভা সেরে শুভেন্দু এবং সুকান্ত হাসপাতালে আহতদের দেখতে গেলে উত্তেজনা ছড়ায়। তৃণমূলের অভিযোগ, সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন শুভেন্দু সুকান্ত। তারই প্রতিবাদে তাদের হাসপাতাল চত্বরে কালো পতাকা দেখান এবং স্লোগান দেন। বিজেপি নেতাদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার ঘটনায় অভিযুক্ত স্কুল মালিককে গ্রেপ্তার করল পুলিশ। এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার ওসি শাহিন শাহ হকের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিথুন কুমার দে। তিনি জানান, এসডিপিও স্তরের কোনো আধিকারিক এই ঘটনার তদন্ত করছেন। ভগবানপুর থানা এলাকার সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন লগ্নজিতা। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন তাকে হেনস্থার শিকার হতে হয়। গায়িকার অভিযোগ, দেবী চৌধুরানী ছবির জাগো মা গানটি গেয়েছিলেন তিনি। তার কিছুক্ষণ পরেই দর্শক আসন থেকে এক ব্যক্তি উঠে আসে আসন মঞ্চে। তাকে মারধর করতে উদ্যত হন। তবে পরিস্থিতি অবনতি হওয়ার আগে ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যান অন্যরা। তারপরে লগ্নজিতা আর গান নেই। লগ্নজিতার অভিযোগ, স্কুল মালিক মেহবুব মল্লিক তার সঙ্গে অভব্য আচরণ করেন, তাকে কটূক্তি করা হয় বলে অভিযোগ। ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতে সেই অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত মেহবুবকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত ভগবানপুর এলাকার বেলুদিয়া গ্রামের বাসিন্দা। শুধু তাই নয়, এই ঘটনায় ভগবানপুর থানার ওসির বিরুদ্ধে পদক্ষেপ করেছে জেলা পুলিশ। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়। বিজেপির অভিযোগ, লগ্নজিতাকে দীর্ঘক্ষণ ভগবানপুর থানায় বসিয়ে রাখা হয়েছিল। তার অভিযোগ নেওয়া হয়নি, এমনকি অভিযুক্তকে আড়াল করার চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত এসপি জানিয়েছেন, এই ঘটনায় কাউকে রিয়াদ করা হবে না। তার বক্তব্য, শনিবারের অনুষ্ঠানে পুলিশের অনুমতি ছিল কিনা, যদি অনুমতি থাকে তবে অনুষ্ঠানের সময় স্কুলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। শনিবারের ঘটনা নিয়ে রাতেই লগ্নজিতা ভগবানপুর থানায় যান। সবিস্তার ঘটনার কথা জানান দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারকে। গায়িকা জানান, তারা ওকে
ওরা তাকে একটি জেনারেল ডায়েরি করতে বলেন। তিনি সেটি করেন। তবে প্রশ্ন উঠছে, এমন ঘটনার পর কেন এফআইআর দায়ের করলো না পুলিশ? এসপি জানিয়েছেন, সব অভিযোগে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দেখা হবে। এসপির কথায়, এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে তাও আমরা নিশ্চিত করতে চাই। লগ্নজিতা পুলিশকে জানান, শনিবার সন্ধ্যা 7টা নাগাদ অনুষ্ঠান শুরু হয়। তবে শুরুর দিকে কোনো গোলযোগ ছিল না। তার কথায়, প্রথম 3টে গানের পর সুষ্ঠুভাবে আমায় সংবর্ধনাও দেওয়া হয়। 7টা 45 আমার গানের তালিকার 7ম গান গাওয়া শেষ হয়। 8ম গানে যাওয়ার আগে দর্শকদের সঙ্গে কথা বলছিলাম, তখনই ঘটনাটি ঘটে। গায়িকার অভিযোগ, দেবী চৌধুরানী ছবির জাগমা গানটি গাওয়ার কিছুক্ষণ পরই দর্শক আসন থেকে উঠে আসেন মেহবুব। তাকে মারধর করতে উদ্যত হন। রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করতে মমতা সরকার নিয়ে এলো জাগো প্রকল্প। এই বিশেষ উদ্যোগের আওতায় পশ্চিমবঙ্গের প্রায় 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে এককালীন 5,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সরকারের লক্ষ্য হলো স্বনির্ভর গোষ্ঠীগুলোর মাধ্যমে গ্রামীণ ও শহরতলির মহিলাদের অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত করা। প্রকল্পের সুবিধা পেতে সংশ্লিষ্ট গোষ্ঠীকে অবশ্যই সরকারিভাবে নথিভুক্ত হতে হবে। আবেদনের ক্ষেত্রে অন্যতম প্রধান শর্ত হলো গোষ্ঠীটিকে সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত হতে হবে। পাশাপাশি গোষ্ঠীর নামে একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে এবং ক্যাশ ক্রেডিট লিমিট বা টার্ম লোনের সুবিধা থাকতে হবে। লক্ষ্মী ভাণ্ডারের মাসিক ভাতার পাশাপাশি এই বড় অঙ্কের এককালীন অনুদান রাজ্যের কয়েক কোটি মহিলার জীবনে নতুন দিশা দেখাবে বলে মনে করা হচ্ছে।